নজর রাখবো পরের খবরের দিকে, নজর রাখবো হাওড়ার দিকে। হাওড়ার বেলগাছিয়ায় 4 দিন হয়ে গেলেও তীব্র জলকষ্ট। হাওড়া ও কলকাতা পৌরসভার জলের ট্যাঙ্ক থেকে জল নিতে হুড়োহুড়ি পড়ে গিয়েছে। লিলুয়া থানার তরফে ভাঙা বাড়ি থেকে সতর্ক করতে চলছে মাইকিং ও হাওড়ার ডাম্পিং গ্রাউন্ডের সমস্যা মেটাতে আসছেন আজ ভূবিজ্ঞানীরা। আপনাদের জানিয়ে রাখি, হাওড়ার যে ডাম্পিং গ্রাউন্ডের সমস্যা এবং সেই কারণেই দেখতে পাচ্ছি আমরা যে একদিকে যেমন জলকষ্টে ভুগতে হচ্ছে স্থানীয়দের, এবং সেই কারণেই যে ছবি আপনাদের সামনে আমরা তুলে ধরছি ইতিমধ্যেই, সেখানে জলকষ্ট কিন্তু ক্রমশই তীব্র হয়ে উঠছে। আমরা এই বিষয়ে আরো বিস্তারিত জানবো। আমাদের সঙ্গে সরাসরি রয়েছেন আমাদের প্রতিনিধি জগন্নাথ সামন্ত। জগন্নাথ, যে বিষয়টি জানতে চাইবো যে 4 দিন হয়ে গেল কিন্তু এখনো পর্যন্ত তীব্র এই জলকষ্ট রয়ে গিয়েছে, পুরসভার পক্ষ থেকে কি বলা হচ্ছে, আজকের কি ছবি ধরা পড়ছে? দেখো, আজ সকাল থেকে দেখতে পাচ্ছি একেবারে যে স্থানীয় বাসিন্দারা অর্থাৎ বেলগাছিয়া ভাগাড়ের পাশে যারা বসবাস করে তারা তীব্র জল সংকটে পড়েছে। অর্থাৎ যে গাড়িগুলো পুরসভার তরফ থেকে দেওয়া হয়েছে এবং কলকাতা পুরসভার থেকে গাড়ি পাঠানো হয়েছে এবং হুগলি থেকেও পাঠানো হয়েছে, বালি পুরসভা থেকে গাড়ি পাঠানো হয়েছে, কিন্তু এতটাই জল সংকট যেই জলের সমস্যা মিটছে না। অর্থাৎ যখন জল নিতে যাচ্ছে তুমি দেখবে একদম হুড়োহুড়ি পড়ে যাচ্ছে। তার পাশাপাশি তারা সারা রাত একবারে খোলা আকাশের নিচে বসবাস করছে। আমি বেশ কিছু জায়গা দেখাবো, বাড়িগুলোর অবস্থা তুমি দেখতে পাবে বাড়িগুলো কি অবস্থায় রয়েছে, সুটকেস, বই এবং বিভিন্ন জিনিসপত্র খোলাভাবে পড়ে রয়েছে। অর্থাৎ আতঙ্কের একটা তৈরি হয়েছে, কত বড় ফাটল তৈরি হয়েছে এবং বেশ জমিটা উঁচু হয়েছে এবং বাড়িতে বেশ কিছু বাড়িতে দেখা যাচ্ছে তালা দিয়ে তারা চলে গেছে এবং বাসিন্দারা পুরোপুরি জলকষ্টে এবং আতঙ্কে ভুগছে। আমার কাছে অনেক বাসিন্দারা রয়েছে সামনে, তাদের থেকে জিজ্ঞেস করবো যে আপনারা জল পাচ্ছেন কতটা কষ্টের মধ্যে রয়েছে। জল তো আমরা কোথাও দিয়ে যাবো, জল তো কোথাও দিয়ে এনে খেয়ে নেবো, জল পিয়াসা লাগলে। ছোট ছোট বাচ্চা আছে, 3 সালের 10 বছরের, বাড়ি নাই থাকলে জল খেয়ে কি করবো? তার থেকে ভালো মরেই যাবো। আমি ঘর জল খেয়ে কি করবো? জল পাই চাই না পাই, বাড়ি ঘর চাই, তোমার কান্না এসে যাবে। আর বাড়ি বাচ্চা নিয়ে থাকতে চলো, দেখুন এরকম বাড়ি আছে না পুরো চুরমুর হয়ে গেছে। আসুন এখানটায় বাড়ি সামনে জল খেয়ে থাকবো, ঘর দুয়ার না থাকবে, জল খেয়ে বাচ্চা নিয়ে তো দেখাবো, দেখার ঘরের অবস্থা কি পরিস্থিতি এখানকার স্থানীয় বাসিন্দারা তারা দেখাচ্ছে যে ঘরের কি পরিস্থিতি তৈরি হয়েছে। আমি বারবার যেটা বিষয়টা দেখানোর চেষ্টা করছি যে বাসিন্দারা এতটাই একদম ভেঙে তছনছ হয়ে রয়েছে, তারা থাকতে পারছে না, আতঙ্কের মধ্যে রয়েছে। আমরা সেই পরিস্থিতি দেখাচ্ছি কতটাই অসহায়ের মধ্যে রয়েছে। যেমন বাড়িতে একেবারে কোনো রকম ভাবে কারেন্ট নেই, বিদ্যুৎ নেই, শুধু জল পেয়ে তাদের কি হবে? জলের কোনো সুরা হলো, কারেন্ট নেই, জল নেই। এই যে ভয়ানক পরিস্থিতি থাকতে পারছে না তারা। আজকে ভূবিজ্ঞানীরা আসবে, এই ঘটনাস্থলে আসার তারা নির্ধারিত করবে ভবিষ্যৎ, বেলগাছিয়া ভাগাড়ের ভবিষ্যৎ নির্ধারিত করবে। তুমি ঘরের ভেতর দেখলে বড় বড় আতলা ইট পড়ে রয়েছে, যেখানে বাচ্চা নিয়ে বসবাস করা যায় না। আরো বেশ কিছু ঘর দেখা নিয়ে কিভাবে তারা অসহায় বসবাস করছে, একবারে পরিস্থিতি ভয়ানক। অর্থাৎ তারা খাবার শুধু নয়, জল শুধু নয়, সমস্যা তাদের থাকা নিয়ে খোলা আকাশের নিচে বসবাস করছে। আমি আরো বেশ কিছু বাইরে দেখাবো, ক্যামেরা পার্সনকে বলবো ঘরের মধ্যে এবং বাইরেটাও নিয়ে যাবো। প্রচুর মানুষজন খোলা আকাশের নিচে বসবাস করছে, ঘর ছেড়ে অনেকে পালাচ্ছে। অর্থাৎ মূল্যবান জিনিসপত্র তারা প্যাকিং করে নিয়ে চলে যাচ্ছে। কারণ একটাই, এখানে থাকার ব্যবস্থা করা হয়েছে স্কুলের মধ্যে, সেই স্কুলের মধ্যে তারা অনেকটা দূরে, সেখানে থাকতে পারছে না। দেখতে পাচ্ছ কি পরিস্থিতি তৈরি হয়েছে। ভূমিকম্প হলে যে পরিস্থিতির সৃষ্টি হয়, অর্থাৎ রাস্তার খালি নিচে বড় বড় বাড়ি ফাটল ধরেছে এবং একটা রাস্তায় বসবাস করছে তারা। প্রচুর মানুষজন কান্নাকাটি করছে, বাচ্চা নিয়ে এখানে বসে রয়েছে, এখানে অসহায়ের মধ্যে বসে রয়েছে। তুমি দেখতে পাচ্ছ কিভাবে খোলা আকাশে তারা কান্নায় ভেঙে পড়ছে। আপনারা তো জল পেলেও মূল কষ্টটা আপনাদের কোথায়? জল নেবো না, আমাদের কোথাও বাড়ি, আর কতদিন থাকবো? ছোট ছোট বাচ্চা ওইখানে ঘুমিয়ে গেছে, জিজ্ঞাসা করো বাড়িতে কতদিন থাকবো? আমাদের কিছুই চাই না, আমাদের বাড়ি জল লাগবে না, দেখো তুমি শুনতেই পারলে। একদমই জগন্নাথ, তুমি আপাতত সঙ্গে থাকো। অর্থাৎ বোঝাই যাচ্ছে জগন্নাথ যে কি সাংঘাতিক অবস্থা সেখানের। একেবারে বিভিন্ন বাড়িতে কিন্তু ফাটলও দেখা দিচ্ছে এবং শুধুমাত্র তাই নয়, একই সঙ্গে
সঙ্গে জলকষ্ট, সেই জলকষ্টে কিন্তু ভুগতে হচ্ছে স্থানীয়দের। এই যে হাওড়া ডাম্পিং গ্রাউন্ডের সমস্যা, সেই সমস্যা কিন্তু দীর্ঘদিনের, এবং সেখানেই এই প্রশ্ন বারংবার সামনে আসছে যে পুরসভার পক্ষ থেকে এতদিন কেন সেখানে সংস্কার করা হয়নি, এখনো পর্যন্ত কেন সেখানে বিভিন্ন যে ব্যবস্থাপনা, সেই ব্যবস্থাপনা নেওয়া হয়নি, পুরসভার পক্ষ থেকে কেন এখনো পর্যন্ত কোনো পদক্ষেপ নেওয়া হয়নি, সেই প্রশ্নই কিন্তু করছেন স্থানীয়রা। বিক্ষোভ দেখাচ্ছেন স্থানীয়রা একই সঙ্গে, এবং যে জলকষ্ট, সেই জলকষ্টে কিন্তু ভুগতে হচ্ছে স্থানীয়দের। টানা 4 দিন হয়ে গেলেও সেই জল সরবরাহের যে ব্যবস্থা, সেই ব্যবস্থা কিন্তু এখনো পর্যন্ত ঠিক হয়নি বলেই জানা যাচ্ছে। এবং আজ সেখানে আসছেন ভূবিজ্ঞানীরা, এর পরবর্তীতে সেখান থেকে কি পদক্ষেপ নেওয়া হয় অবশ্যই সেদিকে আমাদের নজর থাকবে। তবে সব থেকে যে বড় সমস্যা তা হলো এই তীব্র জলকষ্ট। আমরা আরো বিস্তারিত জানবো, আমাদের সঙ্গে রয়েছেন প্রতিনিধি জগন্নাথ। আরো যে বিষয়টি জানতে চাইবো তোমার কাছে, যে স্থানীয়রা যেমনটা বলছেন যে এই সমস্যা কিন্তু বহুদিনের, তাহলে পুরসভার পক্ষ থেকে এতদিন পর্যন্ত কোনো ব্যবস্থাপনা কি নেওয়া হয়, কেন নেওয়া হয়নি, পুরসভার পক্ষ থেকে এই বিষয়ে কি বক্তব্য? 34 বছর বামফ্রন্ট এই বেলগাছিয়া ভাগাড়ে কোনো রকম কাজকর্ম করেনি। কেননা এই যদি সঠিক পদক্ষেপ নিত তাহলে এই পরিস্থিতি হতো না। অর্থাৎ যে তৃণমূল কংগ্রেসের ভোট এসেছে 11-12 বছর হলো, তারা যখন বেশ কিছু এই যে লাইন, মূলত জলের যে পাইপ কোথা দিয়ে গেছে চিত্রটাই তাদের কাছে পরিষ্কার ছিল না, কিন্তু আস্তে আস্তে তারা সেই ম্যাপ নিয়ে পরিষ্কার করার চেষ্টা করছে। অর্থাৎ মন্ত্রী অরূপ রায় সে কথা বলছেন, এবং ডক্টর সুজয় চক্রবর্তী মুখ্য প্রশাসক তিনিও এই বিষয়টাই জানাচ্ছেন যে ব্রাহ্মণ ডাবলে এই যে উন্নয়নগুলো করার দরকার ছিল সেইগুলো করতে পারেনি, তাই জন্য তারা একটু নতুনভাবে এই এটা দেখছে। প্রচুর মানুষজন এই জলকষ্টে ভুগছে, এবং শুধু বেলগাছিয়া ভাগাড় না, তোমাকে বলে রাখছি প্রায় 30 থেকে 35টা ওয়ার্ড জলকষ্টে ভুগছে। কেননা তোমাকে বলে উত্তর হাওড়া, দক্ষিণ হাওড়া, মধ্য হাওড়া, শিবপুর বিস্তীর্ণ অঞ্চলে এসে ভুগছে। তবে ভূবিজ্ঞানীরা আসবে এখানে, যুব তৃণমূলের নেতাও এসেছেন দেখতে। আমি সরাসরি চলে যাবো, এই যে এসেছি কি পরিস্থিতি দেখতে। দেখুন, আমরা যারা আনসেফ হাউসে আছেন বা ডেঞ্জারাসে আছেন তাদেরকে শিফট করা হয়েছে, আর যারা বাকি আছেন তাদেরকেও শিফট করে দেওয়া হচ্ছে। তো সেফ হাউস সব নিয়ে মানুষ বলছে জল চাই না, খাবার চাই না, তাদের বসবাসে ঘর চাই। সেটাও হবে। মমতা বন্দ্যোপাধ্যায় আজ অব্দি কারো কি বলবো এই ছাদটা কেড়ে দিয়েছেন, অ্যাক্সিডেন্টে ছাদটা গেছে, মমতা বন্দ্যোপাধ্যায় ছাদ দেবেন। এই যে একটা পরিকল্পনার অভাব ব্রাহ্মণ বলে, যেখানে সুজয় চক্রবর্তী বলছে যে এই পরিকল্পনা থাকলে আজকে এত বড় দুর্ঘটনা ঘটে। তারাই তো এটা করে গেছে, তারাই তো সিপিএম প্ল্যান্ড করে এইগুলো বানিয়ে গেছে। আর তাদের কি বলবো আমাদের যারা সাধারণ মানুষ তাদেরকে ভুগতে হচ্ছে। তো আমরা এটা ঠিক করে দেবো, মানুষরা বিপদে থাকবে না। আজকে কি আপনি পুরো পরিদর্শন করবেন? হ্যাঁ 100%। দেখো, একবারে সরাসরি দেখতে পেলাম যে তৃণমূলের যুব নেতা ঘটনাস্থলে এসে পুরোপুরি একদম খতিয়ে দেখছে কাদের কি সবচেয়ে যেটা বড় পরিবারের লোকরা চাইছে তাদের ঘর, অর্থাৎ ঘর যদি তারা পায় তাহলে তাদের অনেকটা দুঃখ কষ্ট কাটবে। কেননা রাতের পর রাত, দিনের পর দিন তারা একদম খোলা আকাশের নিচে কাটাচ্ছে। অর্থাৎ পরিবার চাইছে যে তাদের বসবাসের পুনর্বাসনের ব্যবস্থা করা হোক, এবং তার পাশাপাশি যেসব সুযোগ সুবিধা সরকার করতে পারে সেইগুলো করে দেয়। এই মুহূর্তে একেবারে বলতে পারি অসহায়ের মধ্যে রয়েছে বেলগাছিয়া ভাগাড়ের বাসিন্দারা। অবশ্যই আমাদের নজর থাকবে সেদিকে, যে এই তীব্র জলকষ্ট থেকে কবে সুরাহা পান স্থানীয়রা। আপাতত ধন্যবাদ তোমায়। আমরা কথা বলছিলাম, আমাদের সঙ্গে সরাসরি ছিলেন প্রতিনিধি